আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় দাবি আদায় হবে কিভাবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় অনেকগুলো, তার মধ্যে আমাদের ট্যাগলাইন হচ্ছে দাবি আদায় হবে কিভাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলাম সহ ৬টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি দিয়েছেন। তারা আবার আজকে ১ অক্টোবর থেকেই সেই কর্মসূচি শুরু হয়েছে। আপনার কাছে দিয়ে আমি ফজলে বারী মাসুদকে দিয়ে শুরু করতে চাই। আসলে আপনাদের দাবিগুলো কি কি, এবং দাবি কি আসলে এই কর্মসূচি দিয়ে কি আসলে আপনারা দাবি আদায় করতে পারবেন, কি মনে হয়? অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, সহ আলোচক সম্মানিত ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, আমাদের যে দাবিগুলো খুবই স্পষ্ট এবং এদেশের গণমানুষের দাবি বলা চলে। জুলাই সনদের আইনি ভিত্তি, বিচার, দৃশ্যমান বিচার, নির্বাচন সংস্কার, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই, এবং যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধকরণ, এগুলি আমাদের স্পষ্ট দাবি। এবং আমার ধারণা যে আমাদের এই যে দাবিগুলো, এই দাবিগুলোর সাথে যারা আন্দোলনে নেই তারাও আশা করি একমত। হয়তো দুই একটাতে তারা ডিফার করতে পারে, যেমন আমরা পিআর চাচ্ছি, তারা হয়তো পিআর কেউ চায় না, এরকম আছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু মৌলিক কয়েকটা দাবিতে কিন্তু সকলেই একমত। তো যৌক্তিক দাবি, উপায় কি এটার, এগুলির এগুলি বাস্তবায়ন সরকার কিভাবে করবে, ফিল আপ কীভাবে করবে, সেটাও স্পষ্ট। এবং আমরা জানি সরকার যখন গঠিত হয় তারা কিন্তু এই টার্গেটগুলো সামনে নিয়েই তারা শপথ নিয়েছে, শপথের পরে কথা বলেছে, তারা নির্ধারণ করেছে। তারা বলেছে দৃশ্যমান বিচার হবে, বিচার করবে ফ্যাসিস্টদের, তারপর আরও যেগুলি কথা, এগুলি রিফর্ম করবে, এগুলো তারা বলেছে। তো আমরা দেখলাম যে আসলে এই দাবি এগুলো বাস্তবায়নের জন্য তারাও আগে অঙ্গীকার করেছে এবং কিছু কাজও হয়েছে। কিন্তু যখন দীর্ঘ ১-১.৫ বছর হয়ে যাচ্ছে, এখন আমরা দেখতেছি যে এগুলি আসলে বাস্তবায়নে সরকারে যারা আছেন তারা নানা ধরনের গড়িমসি শুরু করেছেন। এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই ১-১.৫ বছরে তারা কিছু বৈঠক করেছে। এগুলিকে যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনার টার্গেটটা যদি ফিল আপ না করেন, আপনি যদি বিচার না করেন, তাহলে বিচারের জন্য ট্রায়াল যেগুলি হচ্ছে, বিচারের যদি একটা পর্যায়ে আপনি না নেন, তাহলে এগুলিকে কেউ আইওয়াশ বলতে পারে। ১। ২ নম্বর হলো জুলাই সনদ এবং যেগুলি সংবিধান রিফর্ম সহ আরও যে সকল সংস্কারের কথা আছে, এগুলো আমরা সকলে মিলে এটাকে আমরা সংস্কার করব, এই লক্ষ্যেই তো ঐক্যমত্য কমিশনে আমরা বসেছি। এবং সেই ঐক্যমত্য কমিশনে আপনারা জানেন সেখান থেকে যে কাগজ দেওয়া হয়েছিল, যে স্প্রেডশিটগুলি দেওয়া হয়েছে, সেই জায়গায় ৬টা অপশন আছে বাস্তবায়নের জন্য, এবং বলা হয়েছে দলগুলোকে আপনারা সেখানে টিক মার্ক দেন কোনটাতে আপনি চান। এর মধ্যে 4টা বিষয়ই আছে কিন্তু যা নির্বাচনের আগে এই পদ্ধতিতে এগুলি বাস্তবায়ন হবে, যা আমরা ঐক্যমত্য কমিশনে আমরা যেগুলি ডিসাইড করব, এগুলি বাস্তবায়নের জন্য 4টা অপশন আছে এমন যা নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য ওই পদ্ধতিতে। আর 2টো আছে যার মাধ্যমে যেটা নির্বাচনকালীন সময়, নির্বাচনের পরে এগুলি হবে। আমরা দুঃখজনকভাবে দেখলাম যে যখন আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে মোটামুটি সবাই একমত হয়ে গেছে, তখন বলা হচ্ছে যে না, নির্বাচনের আগে, নির্বাচিত সরকার আসার আগে এটা যদি বাস্তবায়ন করি এটা সংবিধান অনুযায়ী হবে না, এটা করলে সামনে চ্যালেঞ্জের মুখে পড়বে, এই সমস্ত কথা এখন বলা হচ্ছে। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন এবং দুঃখের জায়গা হলো, আচ্ছা যদি তাই হবে তাহলে আপনি প্রথমোক্ত যে 4টি অপশন আপনি দিয়েছেন, এই 4টা অপশন আপনি কেন দিলেন? আপনি বলে দিতেন যে আমরা ঐক্যমত্য কমিশনে বসবো, আলাপ আলোচনা করব, চা নাস্তা খাবো, আমরা এগুলি সব বাস্তবায়ন করবো পরবর্তী সরকার এসে। আপনি এখানে অপশন দিলেন, আমরা মতামত দিলাম, এখন বলছেন যে এটা হবে না। এবং অন্যান্য 2-1টা রাজনৈতিক দল তারাও বলছে যে এখন এটা হবে না, এবং তাদের সুরে সুর মিলিয়ে সরকারও ওই একই কথা বলছে। তাহলে তো এমতো অবস্থায় দেশবাসীর কি করণীয়?
আমরা মনে করি আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জুলাই আন্দোলনের আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী একটা দল হিসাবে ফ্যাসিস্টের আমলেও আমরা নানানভাবে নির্যাতিত হয়েছি, তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এগুলি অবশ্যই এখন বাস্তবায়ন করতে হবে। সে বাস্তবায়নের জন্যই মূলত আমাদের এই কর্মসূচিগুলি দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কি দাবি আদায় হবে কি মনে হয় আপনাদের? আপনারা কি দাবি আদায় করে নিতে পারবেন এই কর্মসূচি? আমরা কিন্তু দুই জায়গাতেই আলোচনা করছি। আমরা আলোচনার টেবিলেও আমাদের প্রতিনিধিরা বা আমাদের সুনির্দিষ্ট দায়িত্বশীলরা যাচ্ছেন, কথা বলতেছেন, আমরা যাচ্ছি। আর সাথে সাথে আমরা মাঠেও জনমত সৃষ্টির জন্য আমরা কাজ করছি। তো আমরা আশা করি সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে এটা সুন্দরভাবে তারা ডিসাইড করবেন। আর যদি শুভবুদ্ধির উদয় না হয় তখন কি করবেন? তখন আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন তো আমরা করবোই, কারণ আসলে বাস্তবতা কি জানেন, বাংলাদেশে এটা খুবই দুঃখজনক, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। বাংলাদেশে যদি আপনি সুন্দরভাবে একটা আন্দোলন করেন, এটা মিডিয়াওয়ালারাও নিউজে নিবে না এবং সরকারেরও কানে পানি যাবে না। যদি আপনি রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে 5টা বাস ভাঙ্গেন, 2টো প্রাইভেট কার ভাঙ্গেন, যখনই ভাঙচুর করবেন 2-1টা লোকের মাথা ফেটে যাবে, রক্ত বের হবে, সেই পরিণতি কি আসলে কেউ কামনা করি না। ইসলামী আন্দোলনের অস্থিতিশীলতা, সহিংসতা রাজপথে আপনি দেখবেন, আসলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক যেই পরিবর্তনটা চাই, আমরা এই জায়গাটাতেই পরিবর্তন চাই যে আমাদের কেন যে কেউ একটা দাবি আদায়ের জন্য কেন এভাবে রাস্তায় নামতে হবে, কেন এভাবে আন্দোলন করতে হবে, ভাঙচুর কেন করতে হবে, কার গাড়ি ভাঙবো? আমি সরকারে বিআরটিসি ভাঙলে সেটা তো আমার টাকার পয়সা গাড়ি ভাঙতেছি। কিন্তু আমাদের দেশে এটা ট্রেডিশন হয়ে গেছে যে আমাদের সরকারগুলোও এরকম। আমি মিডিয়ায় বসে মিডিয়ারও দোষ দিচ্ছি কিছুটা। মিডিয়ার আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি যে ইসলামী আন্দোলনের কর্মসূচি আপনারা নিউজে নেন না কেন, আগে দেখছি তারা বলে যে না, এটা তো আপনার নিউজ, এটা হবে না, নিউজের সংজ্ঞা এটা পড়ে না। ভাঙচুর করলে একটা কিছু হলে, বিপরীত কিছু হলে তখন নিউজ, তখন সবার মনোযোগটা ওদিকে যায়। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য। আপনি দেখেন এই সরকার আসার পরে আমরাও কিন্তু বলেছি, আমরা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা বলি, সেটা কেন বলি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আপনি এই যে সরকারটা এসছে জনগণের সরকার, কিন্তু এই সরকারের কাছেও দাবি আদায়ের জন্য কত আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। কিন্তু তারা যদি একটা উইন্ডো ওপেন রাখতো, সুস্পষ্ট অনেকগুলি পথ এবং পন্থা ছিল খোলাফায়ে রাশিদিনদের জীবনে বা অন্যান্য যেসব জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে সুনির্দিষ্ট উইন্ডো আছে। উইন্ডোতে আপনি যান, সুনির্দিষ্ট জায়গায় আপনি অবজেকশন দিবেন, আপনার রাষ্ট্রপ্রধান আছেন, তার কিছু প্রতিনিধি থাকবে, তারা কথা শুনবে, না হলে রাষ্ট্রপ্রধানও কথা শুনতে বাধ্য হবেন। এই জায়গাটা আমরা এটা বলি। ইসলামী আন্দোলন যদি কোনোদিন ক্ষমতায় যায়, আমাদের দেখবেন এটা আগের থেকে আমাদের কথা আছে, আমরা এটা করব। এবং খোলাফায়ে রাশিদিনরা সেটা করেছেন। কোরআন শরীফে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ঘটনা আছে, চমৎকার ঘটনা। আমি লম্বা ঘটনা যাচ্ছি না। ওনাদের সময় এই ঘটনা আছে যে এই উইন্ডোটাকে কিছু সময়ের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, যে কারণে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন এবং ওহী নাজিল করেছেন। কারণ মানুষের রাষ্ট্র পরিচালনার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের কথা যেরকম রাষ্ট্রপ্রধানের প্রতিনিধিরা শুনবেন, রাষ্ট্রপ্রধানকেও শুনতে হবে, যে সে যেই হোক। একজন সমাজের আমরা যাকে একেবারে নিচু পদের মনে করি, আসলে মানুষ তো সবাই সমান, তার কথাও আপনাকে শুনতে হবে, শুনে সমাধান করতে হবে। কিন্তু আমাদের দেশের দুঃখজনক হলো এই ট্রেডিশনটা নাই, ফলে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এবং আমরা আশা করি দেশের জনগণ পিআর চায়, পিআর সিস্টেমে নির্বাচন চায়, এবং অন্যান্য যেগুলি আমাদের দাবি, এগুলিতে আশা করি আমাদের দাবি আমরা আদায় করতে সক্ষম হব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনার কাছে আবারও আসবে, এই পর্যায়ে আমি ফরিদুল হকের কাছে আসতে চাই। আসলে অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমরা দেখছি গণমাধ্যম বা সাধারণ মানুষের বক্তব্য একটি, যে আসলে এনসিপি কি ভাবছে এই সময়ে। আমরা দেখছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো একসঙ্গে আছে, বিএনপি তাদের মতন করে আছে, সেই অবস্থানে আছে। কিন্তু আসলে এনসিপি কোন জায়গায় আছে আসলে এখন, বা এনসিপি কিভাবে দেখছে এই গোটা পরিস্থিতি, এনসিপি কিভাবে দেখছে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এনসিপি, যেই কারণে এনসিপি গঠন করতে হয়েছে আমাদেরকে, মানে আমরা তো আসলে ধরেন আমাদেরকে একটা রাজনৈতিক দল করে বাংলাদেশকে এইখান থেকে বের করে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এরকম ধারণা তো আমাদের আসলে ছিল না। মানে জুলাইয়ে যখন আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করি, এই ধারণা তো আমাদের ছিল না। আমরা তো ধারণা করেছিলাম যে যারা
প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এবং ফ্যাসিস্টদের বাইরে যারা আছে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত মানুষজন, যারা দায়িত্বশীল মানুষ, তারা আসলে দায়িত্ব নিয়ে রাষ্ট্রটাকে একটা সঠিক দিকে নিতে পারবে। কিন্তু এরপরে আমরা হয়তোবা আমাদের মতো করে আমরা যে অ্যাক্টিভিজম করতাম কিংবা কি বলে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার যে ব্যাপারটা, আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমরা এই কাজগুলো করেছি গত 1 দশক ধরে, সেটাই আমরা করে যাব। কিন্তু আমরা কিছু বেসিক জায়গাতে দেখলাম যে দায়িত্বশীলরা দায়িত্ব নিচ্ছেন না, তখনই আসলে আমাদেরকে নতুন একটা রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে গড়ে তুলে এইটারকেই আসলে ধরেন এগিয়ে নিয়ে যাওয়া, সেই ইয়েটা মানে জরুরতটা আমরা ফিল করলাম। তো জরুরতের জায়গাটাতে যেই জায়গাটা আমরা ফিল করেছি সেটা আমরা বলেছি যে ধরেন এই যে জুলাই গণহত্যা সহ যেই হত্যাকাণ্ড হয়েছে এবং যা যা অপকর্ম হয়েছে এটার বিচার লাগবে, এবং হচ্ছে যে ধরেন আপনার রাষ্ট্রের যে ফ্যাসিবাদী কাঠামো, এই ফ্যাসিবাদী কাঠামোকে সংস্কার করতে হবে এবং একটা নতুন সংবিধান লাগবে। এই জায়গাটার মধ্যে আমরা ধরেন শুরুতে যেটা বলেছি আমরা ওই জায়গাটাই আমরা এখনও আছি। আমরা মনে করি যে এই কাজগুলো যদি করা হয় তাহলে আমরা একটা নতুন যাত্রা শুরু করব, সব সমাধান হয়ে যাবে রাতারাতি, এইটা আমরা মনে করি না, কিন্তু আমরা একটা নতুন যাত্রা শুরু করব। এখনও আমরা আমাদের যাত্রাটা ওই পুরনো যে যাত্রা ছিল ওই পুরনো যাত্রা একটা জায়গায় এসে ধাক্কা খেয়েছে এবং একটা ঘোরপাকের মধ্যে আছে, আমরা একটা নতুন যাত্রা শুরু করতে পারিনি। তো সেইটাই হচ্ছে গিয়া মানে এনসিপির প্রধান ভাবনার জায়গাটা। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক চাহিদা ছিল। আমরা মনে করছিলাম যেহেতু আমরা একটা নতুন সংবিধানের কথা বলছি, আমরা তো পরিষ্কারভাবে বুঝি যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 72-এর সংবিধানের আসলে এক প্রকার ডেড হয়ে গিয়েছে, এটা মৃত সংবিধান, এটা এখন আর কাজ করে না। সংবিধান লিখিত না থাকলেও কিংবা সংবিধান ডেড হয়ে গেলে এরপরেও কিছু বেসিক ইয়ের উপরে একটা রাষ্ট্র চলতে পারে, এটা সমস্যা না। তো অনেকে প্রশ্ন করতে পারে যে এটা তো ডেড হয়ে গেলে তাহলে এটা চলতেছে কিভাবে? ব্যাপারটা এটা চলছে না, কারণ এটা চললে তো ধরেন 2 দিন আগে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে যেই ঘোষণা দেওয়া হয়েছে যে এখনও শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং ইউনূস সরকার অবৈধ, তাহলে তো ওইটাই ঠিক যদি এটা চলে। আসলে এটা চলছে না। তো সেই জায়গা থেকে ধরেন আমরা আমাদের ওই যে দাবি, ওই যে মানে আকাঙ্ক্ষার জায়গাটা, যে এইটা দিয়ে, এই সংবিধান দিয়ে এবং এই ফ্যাসিবাদী কাঠামো দিয়ে বাংলাদেশের সংকট সমাধান হয়নি, বারবার সংকট ঘনীভূত হয়েছে। অতএব আমাদেরকে একটা নতুন যাত্রা শুরু করতে হবে, যে জন্য আমরা সেকেন্ড রিপাবলিকের কথাও বারবার বলেছি। কিন্তু সেটা তো করা যায়নি, অনেকগুলো জায়গাতে আমরা বারবার বাধাগ্রস্ত হয়েছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, কারণ এই রাষ্ট্রপতি হাসিনার নিয়োগ করা এবং এই সংবিধানের অধীনে, সংবিধানকে স্থগিত করতে হবে, জুলাই প্রোক্লামেশন দিতে হবে, এই কোনো কথাই আসলে তখন শোনা হয়নি। অন্যরা এটাকে বারবার এটাকে আঁকড়ে ধরার চেষ্টা করা হয়েছে। এবং প্রথমেই ধরেন একেবারে গণ অভ্যুত্থানের পরের দিনই কিংবা তার পরের দিনই, আমার ডেটটা ঠিক মনে হয় 6 অথবা 7 তারিখে, প্রথমেই হচ্ছে একটা 106 নামের কি একটা আবিষ্কার করে পুরো বিপ্লবটাকে ওইটার মধ্যে আসলে এটা হয়নি কেন ফরিদ? আপনার কাছে জানতে চাই, আপনাদের যে প্রত্যাশা ছিল, যে নতুন বন্দোবস্তের কথা ছিল, সেই জিনিসগুলো হয়নি কেন বাস্তবায়ন? এটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যাশা ছিল, এখন যখন আমাদের প্রত্যাশা ছিল, যখন আপনার অপোজিশনে শেখ হাসিনা ছিল, রাষ্ট্রীয় বাহিনী ছিল, আপনার উপরে গুলি করা হচ্ছে, খুন করা হচ্ছে, তখন ধরেন সবাই একমত ছিল যে আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু সামনে আছে, ওরা যেটা বলে এটা আপাতত মেনে নেই, ওদেরকেই ইয়েটা দেই। আর একটা ইস্যুও তখন ছিল যে যদি ধরেন এটা উইন করে তাহলে তো এটা আমরাই এসে দখল করব, আর যদি ফেল করে তাহলে তো দায়টা ওদের, ফাঁসি তো ওদের হবে। সো এই সুবিধাটাও আবার সবাই নিছে, এই 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 কি বলে যে এই শেল্টারটাও সবাই নিছে। আমরা জানি যে কোন রাজনৈতিক দল কখন নামতেছে, কে কী ভূমিকা নিচ্ছে, এটা আমাদের পরিষ্কার আছে। এগুলো এখন তো ধরেন আর কোনো কিছু গোপন নেই। কয়েকদিন মাত্র ইন্টারনেট বন্ধ ছিল, এছাড়া তো সব কিছুই ধরেন সবার রেকর্ড আছে। সো এইটার ঘটনাটা হচ্ছে যে ধরেন আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ধারণ করি, কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্ম যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে, এই পরিবর্তনটা যদি হয় তাহলে এইখানে একটা অনেক বড় গোষ্ঠীগত স্বার্থের উপরে আঘাত আসে, যেটাকে আমরা এস্টাবলিশমেন্ট বলি। সেখানে আপনার ধরেন সবাই ঘুরে ফিরে এক, আপনার রাজনৈতিক দলগুলোর ভেতরে যত দ্বন্দ্বই থাকুক, যারা ক্ষমতায় যায় কিংবা ক্ষমতায় যাওয়ার অভিজ্ঞতা যাদের আছে, তারা আসলে ভেতরে তাদের ইন্টারেস্টটা অনেক সময় এক। এরপরে আছে ব্যুরোক্রেসি আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, অলিগার্করা আছে, লুটপাটকারীরা আছে, যারা ধরেন মনে করেন কোনো ব্যবসা না করে এখানে 1000 কোটি টাকার মালিক হয়েছে, এদের তো স্বার্থ। তো মিডিয়া হাউসগুলো আছে, আপনাদের মিডিয়া হাউসগুলো আছে, সবাই মিলে তো একটা ধরেন এস্টাবলিশমেন্ট। এই এস্টাবলিশমেন্ট দেখতে পায় যে এটা যদি কোনো কারণে ভেঙে পড়ে, নতুন একটা বন্দোবস্ত তৈরি হয়,
তাদের যে এই যে সাজানো বাগান, সুখের বাগান, এই বাগান তো ধ্বংস হয়ে যাবে। সো ওই জায়গা থেকে তারা আসলে ওই ইয়েটা মানে মেনে নেয় না। মেনে না নেওয়ার কারণে তারা বিভিন্নভাবে ধরেন এটাকে নাকি আপনারা মেনে নেওয়াতে পারেন নাই? ধরেন আমাদেরও হয়তোবা কিছু বুঝতে ভুলের ব্যাপার থাকে, কিছু কৌশলগত কিংবা ধরেন কিছু পদক্ষেপগত ভুল হতে পারে, এটা হতে পারে, এটা আরও সময় গেলে আমরা এই অ্যানালাইসিসগুলো করতে পারবো। তবে একটা ভুল হয়েছে, এটা আমি কম বেশি ধারণা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা আমাদের মধ্যে এক ধরনের ইমোশনাল আকাঙ্ক্ষা ছিল যে আচ্ছা সবাই যেহেতু নির্যাতিত হয়েছে এইবার অন্তত, এবং এত রক্তের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটলো, এইবার অন্তত আসলে সবাই কিছুটা হলেও বোধোদয় হবে, তারা অন্তত একটা পরিবর্তন চাইবে, অন্তত একটা কাগজে পরিবর্তনের কথা তারা বলবেন না, অন্তত রিয়েলি কিছু কথা বলবেন। কিন্তু আমরা আসলে যতই সময় গেছে আমরা বুঝতে পারছি যে ব্যাপারগুলো আসলে তা না। ব্যাপারগুলো প্রত্যেকের এক একটা দলীয় স্বার্থ আছে, কিংবা একটা গোষ্ঠীগত স্বার্থ আছে, কিংবা ধরেন একটা রাজনৈতিক ইডিওলজিক্যাল স্বার্থ আছে। মানে সে একটা বাবলের মধ্যে তার ইডিওলজি দিয়ে আসলে দুনিয়াকে দেখতে চায়, ইডিওলজির চশমা দিয়ে। তো সেখানে জনগণও অনেক সময় ম্যাটার করে না, ম্যাটার করে তার ইডিওলজিক্যাল স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, কিংবা ব্যক্তি স্বার্থ, কিংবা দলীয় স্বার্থটা ঠিক থাকতেছে কিনা। জনগণ কিংবা রাষ্ট্রের স্বার্থ কিংবা মানুষের স্বার্থটা তাদের কাছে প্রধান হয় না। এই জায়গাগুলো আসলে হয়েছে। আমাদেরও হয়তোবা ধরেন ভুল আছে, আমি খুব অ্যাসেস করতে পারছি না, কিছু ভুল হয়তোবা আছে, পদক্ষেপগত ভুল। তবে আমি মোটা দাগে যেটা বলতে পারবো, আমি এখন পর্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি ইন্টেনশনগত আমাদের আসলে কোনো ভুল ছিল না। আমরা ইন্টেনশনটা আসলে পরিষ্কার ছিল। আমরা ইন্টেনশনগতভাবে আমরা জানি যে যেই সংবিধানটা ধরেন আপনার মানে একটা কেন্দ্রীভূত ক্ষমতা যে সংবিধানের মধ্যে ছিল, এই রাষ্ট্রটা একদম কেন্দ্রীভূত একটা জায়গায়, এবং এইটাতে প্রধানত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করা ছিল, এবং এই যে সংবিধানকে দলীয় স্বার্থে বারবার বদল করার সুযোগ যেটার মধ্যে ছিল, এইটাকে বহাল রেখে আমরা কোনোভাবে একটা নিউ স্টার্ট করতে পারবো না। এই জন্য কিন্তু আমরা বরাবর আমাদের আলোচনার কেন্দ্রে সংবিধানকে আনছি। বারবার সংবিধানের কথা বলছেন, আরেকটি বিষয় উঠেই আসে, যেটি আগেও প্রশ্ন উঠেছে যে আপনাদের যারা প্রতিনিধি ছিলেন তারা তো এই সংবিধানের অধীনে, এই সরকারের অধীনেই তো সরকারে গিয়েছেন না। এটা তো তখন একটা সেটেলমেন্ট, তখন একটা পরিস্থিতি এরকম যে আপনি তো ধরেন অন্যান্য যারা স্টেক হোল্ডার, গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, প্রত্যেকে তো আসলে ধরেন গণঅভ্যুত্থানের মধ্যে ভূমিকা আছে, তো তাদেরকে তো আপনি ইগনোর করতে পারতেছেন না, আপনাকে তাদের সাথে সেটেলমেন্ট করে আসলে মানে কেন আপনি নাহলে ঐক্যমত কমিশনে আমরা যাচ্ছি, হ্যাঁ, মানে আমরা তো আসলে নতুন সংবিধানের কথা বলছি। তো ওইখানে ধরেন আমরা কেন আসলে এই ভাঙাচোরার মধ্যে ধরেন যেতে, কারণ সবাইকে নিয়ে জিনিসটা করতে হবে। এখানে একটা প্রবলেম, মানে এইখানে একটা আমাদেরকে একটা মানে এই জিনিসটার একটা জটিলতা বুঝতে হবে। সেটা হচ্ছে যে সংবিধান ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কোনো নির্দিষ্ট দল কিংবা গোষ্ঠীর ব্যাপার নয়। যেই সংকট থেকে আমরা আসলে বেরোতে পারছি না, আমরা যেটা কিন্তু বুঝতে পারছি, এই জন্য আমরা গণপরিষদের কথা বলতেছি। গণপরিষদ বলা মানে কি আমরা গণপরিষদে যাব কিংবা আমরা গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ এর কোনো গ্যারান্টি আছে? সেটা তো নাই। হয়তোবা পুরনো রাজনৈতিক দলগুলোই এটার বেশি সুবিধা পাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সংবিধান তৈরি করা কিংবা এইরকম মেজর চেঞ্জ করা, এটা কোনো ব্যক্তি কিংবা দলীয় সংকীর্ণতার মধ্যে থাকতে পারে না, কারণ এটা হচ্ছে জনগণের উইল, পিপলস উইল, কিংবা পিপলসের ধরেন সামাজিক চুক্তি, পিপলের সামাজিক চুক্তি। এইটা আসলে আপনার জনগণের সকল অংশের অংশগ্রহণে হতে হবে, সকল পক্ষের অংশগ্রহণে হতে হবে। সেই জায়গাটাই হচ্ছে গিয়ে গণপরিষদ। এই জন্য তো আমরা বারবার গণপরিষদের কথা বলছি। তো এইটা কোনো, আমরাও যদি ধরেন আমাদের কাছে যদি ওই সময় ওইরকম পরিস্থিতি থাকতো যে আমরা যা বলতাম তাই সবাই মেনে নিবে, যদি মেনেও নিত, আমাদের একার পক্ষে এটা করাটা ঠিক হতো না। এই যে সবাইকে নিয়েই আপনাকে করতে হবে, এই জন্য এই সেটেলমেন্টে যাওয়া, যে আসেন সবাই মিলে করি। প্রথম দিকে ওইরকম আমরা পেয়েছি, মানে কি বলে আশ্বাস পেয়েছি, করবো, অসুবিধা নাই। কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে আমরা দুর্বল হয়েছি এবং তারা এগুলো অস্বীকার করা শুরু করেছে, এরকম আর কি। জি, আপনার কাছে প্রশ্ন ছিল আসলে ইসলামী দলগুলো যে অভিন্ন যে কর্মসূচি, সেই কর্মসূচিটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন বা কতটুকু যৌক্তিক মনে হয় তাদের এই কর্মসূচিটাকে? এনসিপি কিভাবে দেখে? এটা আসলে যৌক্তিক অযৌক্তিক এভাবে মানে এটা কয়েকটা ডাইমেনশন আছে। এটা হচ্ছে যে ধরেন 5 দফা দাবিতে এই ইয়েটা হচ্ছে, মানে এই কর্মসূচিটা ওনারা করতেছেন। আমাকে জিজ্ঞেস করলে আমি আসলে 4.5 দফার সাথে একমত। আমি 4.5 দফার সাথে একমত। এটি কি আপনার ব্যক্তিগত মতামত? না, আমরা দলীয়ভাবে আমি মনে করি তাহলে আমরা দেখছি না ইসলামী দলগুলোর সঙ্গে কিন্তু এনসিপিকে দেখছি না। আমরা কোথায় আসলে দ্বিমতের জায়গাটা হচ্ছে আমরা লোয়ার হাউসে পিয়ার চাইনি। এছাড়া বাকি যে 5 দফা ওনারা দিয়েছেন, মানে আপার হাউসে পিয়ারের সাথে তো আমরা একমত, কিংবা আমরা এটার জন্য ফাইট করছি। কিন্তু তাদের কর্মসূচির সঙ্গে তো আপনাদেরকে আমরা দেখছি না। কর্মসূচির ব্যাপারটা যেটা হয়েছে যে কর্মসূচির তো ধরেন এক একটা সময় কর্মসূচির এক একটা ধরন থাকে।
যেমন নতুন সংবিধানের জন্য আমরা ধরেন দাবি করা, এটা কনসিস্টেন্ট রাখা, গণপরিষদের কথা বলে, এটা আমরা এখনো কনসিস্টেন্ট। আমরা কিন্তু গণপরিষদের বিএনপি এবং জামাত ইসলাম দুই বড় দলই কিন্তু আপনার ধরেন একটা সেকেন্ড অপিনিয়ন দিয়েছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু গণপরিষদের বাইরে এখন পর্যন্ত কোনো সেকেন্ড অপিনিয়ন দেইনি, কারণ আমরা আসলে বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই আসলে সেকেন্ড অপিনিয়ন নাই আমাদের কাছে মনে হয়। আপনি যেটাই দেন সেটার মধ্যে কোনো না কোনো গোজামিল আছে, এই কারণে আমরা সেকেন্ড অপিনিয়ন দেইনি। এবং আমরা কিন্তু ধরেন ওই যে উনি যেটা বলেছে যে এটা সত্য যে ধরেন র্যাডিক্যাল কর্মসূচি না নিলে আসলে আলোচনায় আসা যায় না, বাধ্য করা যায় না। আমাদের ধরেন এই পর্যন্ত গত 1 থেকে দেড় মাস আমরা একটা আলাদা ধরনের কর্মসূচি করেছি। আপনি এটা আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, অন্তত ন্যাশনাল মিডিয়াতে খুব কম এসছে। আমরা উঠানে নতুন সংবিধান নামে আমরা একটা কর্মসূচি করতেছি। এটা ধরেন কখনো কখনো একদিনে ধরেন 50টা জায়গাতেও হয়েছে। মানে আমরা বাংলাদেশের বিভিন্ন গ্রামে, উপজেলায়, ইউনিয়নে, বাজারে, এই সমস্ত জায়গায় আমরা এই কর্মসূচিটা করেছি। এটা কিন্তু আমাদের চলমান একটা কর্মসূচি, যেটা হচ্ছে, এটা ঢাকায় না, এটা একেবারে সারা বাংলাদেশ জুড়ে, শুধু ঢাকায় না, এটা কিন্তু চলছে। তো ওই জায়গাটা আমরা কিন্তু ধরেন আমাদের এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। এখন সমস্যা হচ্ছে যদি অত কষ্ট না করে ধরেন 1000 লোক নিয়ে কোনো একটা রোড ব্লকেট করতাম, তাহলে এটা অনেক বেশি মিডিয়াতে আসতো। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে দুইটাই দরকার আছে, মিডিয়াতে আসা দরকার আছে। আপনারা কি এনসিপি কি এই ধরনের কোনো চিন্তা করছে? তার থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এইটা মানুষের কাছে নিয়ে যাওয়া এবং মানুষকে একসেপ্ট করানো, মানুষকে ওই জায়গাটাতে মানুষের সাথে ডায়লগ করা, মানুষ বলতে একেবারে সাধারণ তৃণমূল পর্যায়ের যে মানুষরা, তাদের সাথে ডায়লগ করা, বোঝানো, তাদের কাছে যে আসলে একটা নতুন সংবিধান লাগবে। সেইটা করতে গিয়ে আমরা দেখেছি অনেক বেশি রেসপন্স আমরা পেয়েছি মিডিয়ার রেসপন্সের তুলনায়। ধরেন মিডিয়াতে হইলে কি হয়, মিডিয়া তো আসলে একটা বাবল, এখানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের বাইরে কিন্তু মিডিয়া দেখে না। কিন্তু সাধারণ মানুষ যে আসলে ধরেন পাওয়ারটা আসলে যে মানুষের কাছেই তো পাওয়ার, সেই মানুষদের কাছে যাওয়ার জন্য এই কষ্ট করা ছাড়া এবং দীর্ঘপথ হাঁটা ছাড়া কোনো শর্টকাট নাই বলে আমরা মনে করি। সেটা আমরা কিন্তু দারুণভাবে রেসপন্স পেয়েছি এবং আমরা আরও বেশি কনফিডেন্ট হয়েছি যে আমরা যেটা ভাবছি, বাংলাদেশের গ্রামে গঞ্জে সাধারণ মানুষ এটা ভাবছে যে এই সংবিধানের মধ্যে আর মুক্তি নেই, একটা নতুন সংবিধান লাগবে। সো এই জায়গাটা আমরা আরও বেশি কনফিডেন্ট হয়েছি। এখন সেই জায়গা থেকে ধরেন ওনারা যে কর্মসূচি দিয়েছেন, এটা আসলে মন্তব্য করাটা তো একটু ধরেন মুশকিল। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের কাছে যেটা মনে হয়েছে, যে কারণে ধরেন এটা আমরা সমর্থন দিতে পারিনি কিংবা আলোচনা কিছুটা হওয়ার পরেও আমরা আসলে এই পথে যেতে পারিনি, সেটার কারণটা হচ্ছে যে আমরা মনে করি যে যেহেতু একটা আলোচনা টেবিলে এখনো আছে, তো ওইটাকে আবার ধরেন মনে করেন যে কি বলে যে একরকম বাধ্য করার জন্য রাস্তায় কোনো ধরনের নাকি আসলে আপনারা অবজার্ভ করছেন আসলে পরিস্থিতি কোন দিকে যায়, যে বিএনপির ব্যাপারেও আপনাদের আমি বক্তব্য জানতে চাই, আমাকে এক প্রজেক্টের বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আসলে বিএনপির ব্যাপারে আপনাদের কি অবস্থান, সে ব্যাপারে আমি পরে যাব। সেই প্রশ্নে আমি মাসুদ ভাইকে দিয়ে আবার শুরু করতে চাই এই পর্যায়ে। মাসুদ ভাই, নির্বাচন নিয়ে আবার আলোচনা হচ্ছে যে আসলে নির্বাচন কি হবে না, সেই একটা আলোচনা গত কয়েকদিন ধরেই আবার শুনছি। আপনি নিশ্চয়ই একটি সাক্ষাৎকার দেখেছেন, আমাদের প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন বিদেশি গণমাধ্যমকে। সেখানে একটি বিষয় আছে, তিনি বলছেন এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন, সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে, আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার? এই বিষয়ে আজকে বিএনপি নেতা রিজভী আহমেদ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এই ধরনের বক্তব্য একটি অনিশ্চয়তা তৈরি করে। আপনি কিভাবে দেখেন আসলে এই ধরনের বক্তব্যকে? যেটা বললেন এই বিষয়ে বলি, তার আগে আমার ভাই যেটা বলতেছিলেন ফরিদ ভাই, ওখানে একটু আসি। সেটা হলো যে আমাদের আসলে এই যে একটা বড় একটা গণ অভ্যুত্থান হলো, তো এইটার তৎক্ষণাৎ আমরা আরও কিছু রেজাল্ট নিতে পারতাম। গণ অভ্যুত্থানের পরপরই হাসিনা চলে গেছে, এটা একটা দিক, কিন্তু এরপরে যেমন সংবিধানকে ৭২ সংবিধানকে ডিজলভ করা,
এরপরে রাষ্ট্রপতির বিদায় ইত্যাদি, এগুলো আরও কিছু কাজ করা যেত, কিন্তু এগুলি না হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেটা আমাদের ভবিষ্যতে জানি না, আমরা চাই না যে বারবার গণঅভ্যুত্থান করতে সেই হবে। কারণগুলো কি আসলে? সেগুলোর মধ্যে আমার কাছে যে কয়েকটা জিনিস মনে হয়, অনেকগুলি আছে, অনেকের অ্যানালাইসিস অনেক রকম হবে। তার মধ্যে একটা ছিল তো যে সকল দলগুলো, রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে ছিল, এদের কিন্তু প্রত্যেকেরই টার্গেট বা গোল ভিন্ন ভিন্ন ছিল, আমি যেটা বুঝি। তার মধ্যে কারো ছিল যে কোনোভাবে যদি সরকার চলে যায় তাহলে আমি দ্রুত গিয়ে ঘাট দখল করব, আমি গিয়ে অমুক মাঠ দখল করব, বাস স্ট্যান্ড দখল করব। এটা অনেকদিন খাওয়া দাওয়া নাই, অনেকদিন পাচ্ছি না, এটা অনেকের টার্গেট ছিল। অনেকের টার্গেট ছিল আমি গিয়ে অমুক চেয়ারটা দখল করব। এরপরে তো ক্ষমতা আমরা আসতেছি, কাজেই আর কোনো টেনশন দরকার নাই। এরপরে কাউকে আমার সবাই ড্যাম কেয়ার, দেখি ছেলেপেলেরা কোনো রকমে এদেরকে পার করতে পারে কিনা। আরও মনে আছে মির্জা ফখরুল ইসলাম সাহেব অনেক আগে আফসোস করে বলছিল যে আন্দোলনে ছাত্ররা কোথায়, কয়েকবার কিন্তু বলেছে ছাত্ররা নামে না কেন। তো তার মানে হলো অন্যরা নামিয়ে দিক, আমরা গিয়ে চেয়ারে বসি। এবং আরও মজার বিষয়, এটা হলো একটা দিক। 2 নম্বর বিষয় হলো যে এই আন্দোলনে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বোঝাপড়া ছিল না যে আমরা যদি হাসিনা পালায়, আওয়ামী লীগ পালায় বা চলে যায়, এরপরে কি হবে, কি করব আমরা, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল না। এবং সেই আন্ডারস্ট্যান্ডিং করার জন্য সবচাইতে বড় দায়িত্ব ছিল কিন্তু বিএনপির। তো বিএনপি তো আমরা দেখছি, সে মির্জা ফখরুল আলমগীর সাহেব উনি মিডিয়াতে বলতেছে এই আন্দোলনের সাথে আমরা নাই, ছাত্ররা ইত্যাদি সমস্ত কথা। জাতীয় নাগরিক পার্টিরও একটি দায়িত্ব ছিল না, জাতীয় নাগরিক পার্টি তো হয়েছে পরে, কিন্তু সেই শক্তি তো ছিল না। তারাও তো ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এখানে তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা তো রাজনীতিতে এভাবে পরিপক্ক না, এবং তাদের পরিপক্ক না, গোছালো না, অনেক কিছুই আছে। তো এই সমস্ত কারণে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ তো এটা ধারণা করে, যেমন বিএনপি, তারও হয়তো ধারণা ছিল যে এটা পোলাপানটা করতেছে, যদি গোল হয় তো বাহ আমরাও দিব, আর যদি ফেল করে তাহলে ওরাই ফাঁসিতে ঝুলবে, আমাদের কি। এটা আসলে কিন্তু তিক্ত বাস্তবতা। তাছাড়া আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যেদিন এই যে শহীদ হইলেন আবু সাইদ যেদিন শাহাদত বরণ করলেন, ওই দিন আমাদের আমির তো সারা বছর সফর করেন, ঢাকার বাইরে বিভিন্ন প্রোগ্রামে থাকেন। উনি তার প্রোগ্রাম সব উত্তরবঙ্গে ছিলেন, সব ক্লোজ করে রাতে ঢাকায় আসলেন। এসে উনি স্টেট কার ডিসিশন নিলেন। উনি বললেন যে আর কোনো দেখা দেখি নাই, আমাদের ছেলেরা মাঠে মারা যাচ্ছে, এইভাবে গুলি করতেছে, কি হবে না হবে আমি জানি না, আন্দোলনে নামতে হবে। পরের দিন আমাদের আমির রাত্রে ডিসিশন দিলেন যে কালকে প্রথম আমাদের সমাবেশ হবে। 18 তারিখে আমরা নামলাম। নেমে পীর সাহেব চরমনায় একদম স্পষ্ট ঘোষণা করলেন, এই নরপিচাস, এইভাবে বললেন, কি হইলো তোরা আমার ছেলের গুলি করলি। এই যে বলার পরে এরপর হুজুর বললেন, এ কথাও বললেন যে আমাদের সন্তানেরা গুলি খেয়ে মারা যাবে আর অভিভাবকরা ঘরে বসে থাকবো। এটাই রাজনৈতিক দলের প্রথম ঘোষণা, আপনি অ্যানালাইসিস করে দেখেন। তো পীর সাহেব চরমনার মতো মানুষ, সে একজন ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা। হুজুরের এই কথাটা বলার পরে, আমাদের আমির এই কথাটা বলার পরে আমি দেখেছি মানুষের মধ্যেও একটা আস্থা তৈরি হয়েছে। ছাত্ররা তো করছেই, তাতেও কিছু মানুষ দোদুল্যমনা, কারণ সরাইতে পারবে কি পারবে না, কিন্তু আমাদের আমিরের এই কথাটার পরে কিন্তু ধর্মীয় দিক থেকে বিবেচনা করেও ধর্মীয় নেতা আবার রাজনৈতিক নেতা উভয়টা মিলে কিন্তু মানুষের একটা কনফিডেন্স তৈরি হয়েছে, মানুষ রাস্তায় নেমে এসেছে। এরপরে লাগাতার আমাদের নায়েবে আমির, সে তো আমির নায়েবে উভয়জনই যেভাবে মাঠে নেমেছে, আমরা বলে কেউ কেউ প্রশ্ন করেছে যে আপনি নামতেছেন, যদি হাসিনা না যায় প্রথম ফাঁসি তো আপনার হবে। হুজুর বললেন আমরা ওই চিন্তা করে রাজনীতি করি না, নামবো যা হবার হবে। এই যে নেমেছে, তো এইটার থেকে অনেকের টার্গেট ছিল, যে অনেকের দোদুল্য মনে ছিল যাবে কি যাবে না। এই একটা বোঝাপড়া রাজনৈতিকভাবে না থাকার কারণে মানে পরবর্তীতে কি হবে এটা আমরা ডিসিশন নিতে পারিনি। ফলে হয়েছে কি, যখন হাসিনা চলে গেছে তখন কি করব এটা করতে করতেই এই সময়টাতে অনেকে যার যার সুবিধা তারা নিয়ে গেছে, এবং স্বার্থান্বেষী মহল যারা আছে তারা স্বার্থে নিয়ে গেছে, যে কারণে আমরা আসলে সেই গোলটা বা যা আমরা চেয়েছিলাম পরপরই সেই জিনিসটা গোলটা আপনারা দিতে পারেন। আমরা না, মানে আমরা জনগণ আমরা সকলে মিলেই আমাদের যে প্রত্যাশা ছিল যে সে সাপের মাথা গেছে, লেজ তো রেখে গেছে, আমাদের উচিত ছিল লেজটাকেও তাড়িয়ে দেওয়া,
সেই জিনিসটা দাঁড়াতে না পারার কারণে আমাদেরকে এখনো ভুগতে হচ্ছে। আপনি যে জায়গাটাতে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে, আমরা কিন্তু তাদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি, বহু কথা বলেছি, কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে ব্যবসা প্রতিষ্ঠান চালানো আর রাষ্ট্র চালানো আর এক জিনিস। এনজিও চালানো, রাষ্ট্র চালানো, ব্যাংক চালানো, রাষ্ট্র চালানো অনেক ভিন্ন জিনিস। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করেছিলাম উনি একজন বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা আছে, সে চালাইতে পারবে, অর্থনীতিভাবে আছে, এগুলো আমরা চিন্তা করে সবাই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার উপদেষ্টা পরিষদ যা করলো বা দেখাইলো আমাদেরকে এই কয়েকটা 1-1.5 বছরে, এটা খুবই হতাশাজনক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে আমরা বুঝি না, একবার ডান দিকে ঝোঁক দেয়, একবার এদিকে ঝোঁক দেয়, একবার ওদিকে ঝোঁক দেয়। নিউট্রালের থেকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি যে একটা কাজ করবেন সেটা তিনি পারলেন না। এবং দেখেন নির্বাচন নিয়ে কত কথাই বলতেছেন, একবার জুনের মধ্যে হবে, একবার ফেব্রুয়ারিতে। লন্ডনে গিয়ে কি বললো, কি বৈঠক হলো, ফেব্রুয়ারিতে আসেন, অসুবিধা নাই, নির্বাচন কালকেই দেন, কিন্তু আপনি ফেয়ার করতে পারবেন কিনা সেই কথাটা বলেন। এখন আবার একটু আগে যেটা শুনাইলেন আপনি, কে তাকে বলছে যে এত বছরে হবে না, এত বছরে হবে না, এটা আসলে এ সমস্ত কথা। তবে শেষ কথাটা কি জানেন? শেষ কথা হলো এদেশের মানুষ নেতাদেরকে উঠাইতেও জানে, নামাইতেও জানে। শেখ হাসিনা 16 বছর যা করেছে, এরপরে তো অনেকে আশাহত হয়ে গেছিল যে বেটি বোধহয় না মরলে বোধহয় কিছু হবে না, তাও তো দেশের মানুষ সরিয়েছে। এবং আমার মনে হয় যে এই যে আন্দোলনের লাস্ট এসে গিয়েছে, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া এটা হয় নাই, গেছে। তো এখন ওনারা যেটা বলতেছেন, নির্বাচন আলটিমেটলি তো হবেই, কিন্তু ওনারাও যদি জাতির সাথে গাদ্দারি করেন, তার প্রাপ্যটা তাকে নিয়েই যেতে হবে। আমরা চাই না যে লজ্জাজনকভাবে ওনারা যান, এটা আমরা চাই না। আপনি দেখেন এই যে লন্ডনে গেলেন, এই এখন যে আমেরিকাতে গেলেন, 3টা রাজনৈতিক দলকে নিয়ে গেলেন, কেন? এটা একটা ডিভাইডেশন হয়ে গেল না? আপনার রাজনৈতিক দলকে নেওয়ার কি ওখানে কোনো ম্যান্ডেটরি আছে, বাধ্যবাধকতা আছে? জাতিসংঘের প্রোগ্রামে গেছেন, আপনি সরকার যাবেন, যান। আপনি 3 জনকে কেন নিলেন? 3টা দলকে আপনি যদি নিবেন সব দলকে নিয়ে যান, যদি না নেন 3 জনকে কেন নিলেন? এটা কি আপনি বার্তা দিতে চান প্রশাসনকে, এই ওসি সাহেব সামনে অমুক ক্ষমতা আসতেছে, এই ডিসি সাহেব অমুক ক্ষমতা আসতেছে, একটু বুঝে শুনে রয়েছে হয়েছিল? এগুলি তো ঠিক না। এগুলি করার দ্বারা এটা দেশের জন্য ক্ষতি করছেন, ওনার নিজের জন্য ওনারা ক্ষতি করছেন। মাসুদ ভাই, আপনার কাছে আবারও আসবে। এই পর্যায়ে আমি ফরিদুল হকের কাছে আসতে চাই। আপনার কাছে প্রশ্ন ছিল আমার বিরতিতে যাওয়ার আগে, যে আসলে যে বিএনপির ব্যাপারে আপনাদের অবস্থান কি, আপনারা আসলে কোন দিকে, কোন পক্ষে? নাকি আমরা আরেকটা বিষয় জানি যে এনসিপি তরুণদের নিয়ে একটি জোট করার একটি উদ্যোগ নিয়েছিল বা আলোচনা চলছিল, আপনারা আসলে কোন দিকে আছেন একটু পরিষ্কার করবেন? জি, মানে প্রথমত হচ্ছে যে আমরা তো বলছি যে আমরা আসলে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তরুণদের নেতৃত্বেই প্রধানত আমরা করতে চাই, এটাই হচ্ছে প্রধান জায়গা। তো বাংলাদেশে পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা যদি সমালোচনা নাও করি, তাদের তো আসলে মানে তাদের কার্যক্রম আমরা গত 50 বছরে দেখেছি, বিভিন্ন ফর্মে আমরা দেখেছি, বিশেষত যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে আমরা দেখেছি। তা আমরা এটা পরিষ্কারভাবে মনে করি যে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের মধ্যে সংকট থেকে উত্তরণ হতে না পারার কিংবা সংকটের সমাধান করতে না পারার দায় তো প্রত্যেকের উপরেই বর্তায়, কম আর বেশি। হয়তো বা একজনের উপর অনেক বর্তায়, আরেকজন হয়তো চুপ করেছিলেন, সেটাও তো আসলে দায়। আপনি যখন আপনি ওই সময়ের মধ্যে যখন ছিলেন, আপনি চুপ করেছিলেন, এই মানে বলে না যে যখন সর্বব্যাপী জুলুমের কারণে নীরবতাও কিন্তু আসলে ধরেন অপরাধ। তো এই দায় তো ধরেন তারাও এড়াইতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা প্রধানত আসলে বিএনপি কিংবা অন্য কোনো দিকেই আসলে আমরা ওইভাবে আমরা ভাবি না। আমরা মনে করি এইখানে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি হওয়ার একটা খুবই জরুরত তৈরি হয়েছে, একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিংবা পুরনো রাজনৈতিক দলে প্রধানত নিউ জেনারেশন আসলে যেতে চায় না। হ্যাঁ, এটা যে আমাদের অনেককে আপনি দেখবেন যে এই যে লক্ষ লক্ষ তরুণরা রাস্তায় নামলো, এটা তো কোনো রাজনৈতিক দল করে না, এটা তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, তাদের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই, কিন্তু তারা দেশকে আসলে চেঞ্জ করতে চায়। এই জন্য তারা এমনকি গুলির সামনে গিয়েছে, পকেটে চিরকুট নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছে যাতে লাশটা বাসায় দিতে পারে, ঠিকানাটা থাকে। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা কেন তৈরি হলো? এই আকাঙ্ক্ষাটাকে ধারণ করার জন্যই আসলে আমরা এনসিপি করেছি, এবং আমরা আসলে প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক ধারা এখানে তৈরি করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। সেই জায়গাটা আমরা বলেছি যে একটা নতুন সংবিধান লাগবে, এইটা নতুন সংবিধানের জন্য যারা ফাইট করতে চান আমরা তাদের সাথে ধরেন একমত, যারা বারবার আমাদেরকে পুরনো পেছনের দিকে টেনে নিতে চান তাদের সাথে তো আমাদের ধরেন মনে করেন স্বাভাবিকভাবেই মানে তৈরি হবে। এনসিপি কি নতুন জোট করছে তরুণদের নিয়ে? জোটের ব্যাপারটা তো ধরেন এখনই আমরা জোটের বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আমরা যেটা হয়েছে যে আমরা
জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ করেছি। কখনো একটা দলের সাথেও 1-to-1 আলাপ করেছি, কখনো একাধিক দলের সাথেও আলাপ করেছি, কখনো 5টা দলের সাথে আলাপ করেছি, বিভিন্ন ব্লকের সাথে আলাপ করেছি। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আবার এই জায়গাটা যে জুলাই সনদ আসলে সবার এখানে অংশগ্রহণ লাগবে, সবার মতামতের ভিত্তিতে এটা হতে হবে। বিএনপির সঙ্গে আপনাদের আলোচনাটা কি ছিল? না, বিএনপিকে আমরা এটা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে গণপরিষদের মধ্য ছাড়া যদি আপনি এটা যান, এটা আপনি থাকবে না শেষ পর্যন্ত। এটা কারণ বিএনপি এটার জন্য সবচেয়ে বড়, বিএনপির সবচেয়ে বিটার এক্সপিরিয়েন্স আছে। বিএনপির কিন্তু ধরেন 75-এর 15ই আগস্টের পরে, বাকশাল পতনের পরে জিয়াউর রহমান যে ধরেন মনে করেন যে ফরমান দিয়ে দেশ শাসন করা শুরু, উনি যখন আসলেন যখন উনি ফরমান দিয়ে দেশ শাসন করা শুরু করেছিলেন, উনি কিন্তু তখন 78 সালে একটা দিয়েছিলেন। আমি এটা আগেও একদিন আপনার এখানে সম্ভবত বলেছি যে একটা প্রোক্লামেশন উনি দিয়েছিলেন যে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে হবে। ওনার সেকেন্ড ফরমানের সম্ভবত দ্বাদশ সংশোধনী, ওইটা কিন্তু তখন আর গণপরিষদ উনি করেন নাই। গণপরিষদ না করার কারণে ওই যে পঞ্চম সংশোধনী পরে কিন্তু আদালত বাতিল করে দিয়েছিল। এটা কিন্তু বিএনপির জন্য শিক্ষা। কিংবা এখন মানে এই যে ধরেন এরপরে ধরেন অষ্টম সংশোধনী এরশাদ সাহেব করেছিলেন। এরশাদ সাহেব করে উনি প্রধানত এখানে কি ছিল যে হাইকোর্টগুলো আপনি বেঞ্চটা বাইরে নেবেন, বিভাগীয় পর্যায়ে নেবেন। এখনও তো আমরা এটাই করতে চাচ্ছি, তাই না? তো এইটা তো আবারও সেই একই মধ্যে পড়বেন। যে কোনো আদালত চাইলে এটাকে বাতিল করে দিতে পারবে, কারণ আদালতের কাছে অলরেডি প্রেসিডেন্স তৈরি হয়েছে। আগে প্রেসিডেন্সটা ছিল না, অলরেডি আদালতে অষ্টম সংশোধনী বাতিলের এবং পঞ্চম সংশোধনী বাতিলের প্রেসিডেন্সটা তৈরি হয়েছে। তাহলে এই জায়গাটা আমরা আসলে বিএনপিকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা যে ওই একইভাবে সংবিধান সংশোধনীর মধ্যে থাকতে চান, এটা আসলে শেষ পর্যন্ত টিকবেন না। এটা ওনারা যেটা বারবার বলে যে ওনারা করতে চান, এস্টাবলিশ করতে চান যে এটা ওনাদেরকে আমরা বিশ্বাস করতেছি না। এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আপনি যে প্রক্রিয়ায় যাচ্ছেন, এই প্রক্রিয়াটা আসলে রাইট প্রক্রিয়া না। আপনি একটা রাইট প্রক্রিয়ায় করেন, তাহলে এটা ভালো হবে। তো সেইটাই ছিল আসলে বিএনপির সাথে আমাদের প্রধান আর্গুমেন্ট। তো আমরা এখনও ধরেন মানে এখনও একমত হতে পারিনি, তবে আমি এখনও মনে করি যে শেষ মুহূর্তেও আসলে একমত, মানে একেবারে 11th আওয়ারেও একমত হওয়ার সুযোগ আছে। আমরা যদি একমত হতে পারি, যারা দায়িত্বশীল প্রত্যেকে যদি আসলে মোটা দাগে কম বেশি কম্প্রোমাইজ করে একটা একমত জায়গাতে আমরা আসি, তাহলে আমরা একটা নিউ স্টার্ট করতে পারবো। যদি নিউ স্টার্টটা না হয়, প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে যে ধরেন আমরা এই কথাগুলো বলেছি, এটা তো আসলে আমার ব্যক্তি একার কথা না। আমি হয়তোবা একটা বিরাট অংশের মানুষের একটা ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আমি এই কথাটা বলতেছি। আমাকে কিন্তু এই কথা বলে যেতে হবে এবং ওই মানুষদেরকেও কিন্তু এই কথাটা বলতে থাকতে হবে। তখন এটা ক্রমেই কিন্তু আরেকটা নতুন ক্ষোভের সঞ্চার হবে। এবং এই জায়গাটা যদি আপনি না করেন, এই সেটেলমেন্টটা যদি না করেন, প্রবলেম সলভ করতে পারবেন না। বাংলাদেশে যেই আসুক প্রবলেম সলভ করতে পারবেন না। আমরা তো বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে চিনি, আমরা তো দেখেছি, আমরা যখন বড় হচ্ছে আমরা তো দেখেছি কে কীভাবে রাষ্ট্র চালাইছেন। আমরা তো অনেকগুলো টার্ম দেখেছি। আমাদের কাছে এখন ধরেন ইন্টারনেট আছে, ইতিহাসের বইপত্র আমরা পড়ি, এত করে আমরা জানি যে আপনারা আসলে কতটুকু কী করতে পারবেন। তো তাতে করে যেটা হবে, এই ক্ষোভটা আবার ঘুরে কিন্তু আপনার সামনে আসবে। আমরা চাই না যে ভবিষ্যতে ধরেন আওয়ামী লীগকে যে তরুণ প্রজন্মের মোকাবেলা করতে হয়েছে, যে সামনে পড়তে হয়েছে, ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে ওই রকম একই সিচুয়েশনে পড়ুক, আরেকটা গণ অভ্যুত্থানের সামনে কেউ না আসুক। মানে গণ অভ্যুত্থান আমাদের এইখানে একটা ইনবিল্ট সিচুয়েশন, মানে শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফারের পথ নেই। তাহলে পথ থাকে তো দুইটা, একটা হচ্ছে কু করা অথবা গণ অভ্যুত্থান করা, তাই তো? তাহলে গণ অভ্যুত্থান হচ্ছে আপনার এখানে ইনবিল্ট। আপনি যদি এটাকে সেটেল করতে না পারেন, তাহলে বারবার আপনি গণ অভ্যুত্থানের সামনে পড়বেন, আপনি যত কথাই বলেন। ব্যাপারটা কি, কেন করতে চায় না যে জায়গাটা, ওই যে ভাই যেটা বললেন 5 তারিখ রাতে ঘাট দখল করছে, কারণ কারোর মাথায় ছিল আসলে ঘাট দখল করা 5 তারিখ রাতে। তার মানে হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে মানি জেনারেট করার এখানে একটা খুব সুন্দর ধরেন বন্দোবস্ত আছে। ওটাই তো পুরনো বন্দোবস্ত, খুব সুন্দর বন্দোবস্ত আছে। এই বন্দোবস্তটা 50 বছর ধরে চলতেছে। আপনারা মনে করতে পারেন যে এটা এখনো চালানো যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানবে না, কারণ এটা অলরেডি একবার লাল কার্ড দেখানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন সে অর্গানাইজ নামতেছে না, তার মানে এখন নামতেছে না দেখে 6 মাস পরে নামবে না, 1 বছর পরে নামবে না, এটা না। মানে আমাদের এটা উচিত হবে না বারবার মানুষকে কিংবা ধরেন তরুণদেরকে প্রধানত রাস্তায় নামার সুযোগ করে দেওয়া, এটা আমাদের উচিত হবে না। আমি এখানে একটা ছোট্ট 1 মিনিটের একটা উদাহরণ দিলে আমি যদি আশা করব যে ভবিষ্যতে কোনো না কোনো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিরা আমার এই কথা শুনবেন। 1848 সালে ইউরোপের বিভিন্ন শহরে স্প্রিং রেভলিউশন নামে একটা বিখ্যাত রেভলিউশন হয়েছিল।
সেখানে ইউরোপের এরকম শহর জুড়ে, যেমন ধরেন আমরা এখন দেখতেছি না যে জেনজিরা একটার পর একটা দেশে রাস্তায় নামতেছে, এটা কিন্তু একটা ধরেন সাইন, কিন্তু হ্যাঁ একটা ওয়েভ তৈরি হয়েছে। সেই সময় অ্যাট এ টাইম ইউরোপের বিভিন্ন শহরে ধরেন বিভিন্ন সংস্কার কার্যক্রমের দাবি নিয়ে কিন্তু এরা রাস্তায় নেমেছিল। ওই সময় কিন্তু কার্ল মার্কসের ধরে নিয়ে জন্ম হচ্ছে বলা যায়, মানে চিন্তার দিক থেকে উনি বড় বড় লেখা লিখতেছেন ওই সময়। এটা তো একটা বিরাট ঘটনা ছিল। প্রথমত এই জিনিসটার ভেতরে দুইটা জিনিস আছে, এই ঘটনাটার ভেতরে আমি দুইটা শিক্ষা নিয়েছি এই ঘটনা থেকে। একটা শিক্ষা হচ্ছে যে ওই সময় যেহেতু একটা ধরেন ফিউডাল সিস্টেম ছিল, খুবই ব্রুটাল, রাষ্ট্রগুলো খুব ব্রুটাল ছিল, এরাই আন্দোলনগুলোকে ব্রুটালি দমন করে। বাট এরা এখান থেকে শিক্ষা নেয়, শাসক গোষ্ঠী প্রধানত শিক্ষা নেয় যে আন্দোলনটা কেন হয়েছিল, হোয়াট ইজ দ্য কজ, রিজন কি, রিজন তো থাকে। তখন কিন্তু তারা এগুলোকে মিটিগেট করার চেষ্টা করছে শান্তিপূর্ণ অন্য পথে এগুলোকে মিটিগেট করার চেষ্টা করছে, যে ভবিষ্যতে এই ধরনের আন্দোলন যাতে আর না হয়। পরে হয়েছে আন্দোলন অন্য ফর্মে হয়েছে, অন্য রিজনে হয়েছে। সো আমাদের আসলে এই জায়গাটা মিটিগেট করা দরকার। যারা রাষ্ট্র চালাইতে চান, রাষ্ট্র চালাইতে যাবেন ভবিষ্যতে, যে কেন এটা বারবার হচ্ছে, এটা আপনার চিন্তায় নেওয়া দরকার, নিয়ে আসলে এটাকে মিটিগেট করা দরকার। এটা যদি আপনি মিটিগেট না করেন, আপনি বারবার এটার সামনে পড়বেন, এটার কোনো অল্টারনেট নাই। জি, ফরিদের কথা আমরা শুনছিলাম, খুব স্পষ্ট করে কথা বলছিলেন। আমি মাসুদ ভাইয়ের কাছে আসতে চাই। আমরা জানি যে ইসলামী দলগুলো একই কর্মসূচি নিয়ে মাঠে আছে। আপনার কি মনে হয় আসলে শেষ পর্যন্ত সব দলই কি আপনাদের সঙ্গে থাকবে, নাকি আসলে কেউ অন্যদিকে চলে যেতে পারে? আমাদের তো ইচ্ছা, আমাদের আশা, এবং আমাদের আমির যে কথাটা বলেছেন যে দেশের মানুষের প্রত্যাশা হলো ইসলাম, দেশ এবং মানবতা। এই তিনটা টার্গেটকে সামনে রেখে শুধু ইসলামী দল না, ইসলামী দলের বাহিরেও যারা আছেন এরকমও কিছু দল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে একত্রতা ঘোষণা করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা একত্রে থাকতে পারবো, এখনও আমরা আছি, সে প্রত্যাশা তো আমাদের থাকতেই পারে। তো সেই প্রত্যাশা নিয়ে আমরা এগুচ্ছি। আর যে বিষয়টা হলো, ভাই একটু আগে যেটা বললেন যে গণ আন্দোলন বারবার যে করতে হয়, আপনি দেখেন আসলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে আমাদেরকে এই তরুণ প্রজন্ম বলেন, বয়োজ্যেষ্ঠদেরকে বলেন, একটা সরকার আসলে সে দ্বিতীয় টার্মে থাকতে পারে না। দ্বিতীয়বার থাকতে হলে হয়তো হাসিনার মতো জোরাজুরি করে থাকতে হয় বা 2 নম্বরই করে থাকতে হয়। মানে লিগালি 2বার থাকতে পেরেছে এরকম সরকার নাই। আপনি সেই 91-তে আমাদের এই গণতান্ত্রিক এই প্রক্রিয়াটা এসছে, আপনি সব ইতিহাস সবার জানা আছে, থাকতে পারে নাই। প্রত্যেকবার আন্দোলন করতে হয়। আমরা কিন্তু এটা চাই না, পছন্দ করি না। ফলে আমাদের দেশটা এটা করতে গিয়ে আমাদের দেশটা শেষ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, আজকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গত শিক্ষাবর্ষে তাদের 15 কোটি টাকা ছিল শুধুমাত্র গবেষণার জন্য তাদের বরাদ্দ হয়েছে, সেখান থেকে 11 কোটি টাকা ফেরত গেছে, কাজে লাগাইতে পারে নাই। মানুষ টাকা পায় না কাজ করার জন্য। আমাদের বরাদ্দ হলো 15 কোটি টাকা, 4 কোটি টাকারও কতটুক কাজে লাগিয়েছে জানি না, কিন্তু 11 কোটি টাকা ফেরত গেছে। প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই যদি গবেষণার এই অবস্থা হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? আমাদের ছেলেরা কি সারা জীবন আন্দোলনই করবে? একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কাজ কি আন্দোলন করা, সরকারকে উঠানো নামানো, সরকারকে সোজা রাস্তা রাখা, এদিকে রাখা, এটা তাদের কাজ। কিন্তু এটা আমাদেরকে, আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ছেলেদেরকে পড়ার টেবিল থেকে বের করে নিয়ে এসে এটা করতে বাধ্য করতেছে। এটা আমাদের জাতি হিসাবে খুবই দুঃখজনক। আমাদেরকে একেবারে শেষ করে দিয়ে যাচ্ছে। সাথে সাথে এরপরে তারা যেভাবে জুলুম, অত্যাচার, তারা প্রত্যেকেই, আগে তো এরকম ছিল, বিএনপি মনে করতো যে আমরা 5 বছর থাকবো, যা যা করার চুষে খেয়ে ফেলবো, এরপরে আমাদের তো চেঞ্জ করবেই। চেঞ্জ করলে আসবি কারা? আমার খালাতো ভাইরা আসো। তো খালাতো ভাইরা এসে তারাও 5 বছর চুষে খাবে, তাদের উপর বিরক্ত হয়ে আবার মামাতো ভাইদেরকে দায়িত্ব দিবে, আবার মামাতো ভাই 5 বছর খাবো। এটাও কোনো রকমের চলতেছিল। কিন্তু হাসিনা 2008 সালে এসে খালাতো ভাই মামাতো ভাই কাউকে আর চান্স দেয় নাই। ফলে একটা ফ্যাসিস্ট বড় আকারে রূপ নিয়েছে। এটা হলো বাংলাদেশের রাজনীতি। এটা খুবই দুঃখজনক। যদি আমরা এটা থেকে বেরিয়ে আসতে না পারি, আমরা জাতি হিসাবে আমরা শেষ হয়ে যাব। আমাদের দেশে মেধা থাকতেছে না, মেধাগুলো সব চলে যাচ্ছে। ইসলামিক লাইনে বলেন, আপনি জাগতিক শিক্ষা লাইনে বলেন, সমস্ত মেধাগুলি দেশের বাইরে চলে যাচ্ছে, দেশে ওখানে গিয়ে কাজ করতেছে। তো সেজন্য এই জায়গা থেকে বেরিয়ে আসতে একটা রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার, রাষ্ট্রটাকে গঠানো দরকার। আমরা এমন একটা রাষ্ট্রের স্বপ্নে দেখি, জানেন, আমি রাজনীতি করি প্রত্যক্ষভাবে 1991 সাল থেকে। তখন থেকে এমন একটা রাজনীতি করি, যেই রাজনীতিতে স্বপ্ন দেখি আমাদের দেশটা কেমন হবে। আমরা স্বপ্ন দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে পাওয়া যায়,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ওমর ইবনুল খাত্তাব তখন তাকে অনেকগুলি দায়িত্ব ছিল, তার মধ্যে বিচারের একটা দায়িত্ব ছিল। তো ওমর ইবনুল খাত্তাব 1 বছর চলে যাওয়ার পরে আবু বকরের কাছে এসে বলতেছেন, আরবিতে বলতেছেন, মালি হাজাতুন ইনদা কওমিল মুমিনিন। ওমর ইবনুল খাত্তাব বলতেছে আবু বকরকে, আমার আর এই রাষ্ট্রে এই বিচারকের দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নাই। আমি সংক্ষেপে বলে যে ঘটনাটা, আবু বকর বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কেন, আপনি কি এটাকে খুব বোঝা মনে করতেছেন এ কারণে, নাকি আপনার উপরে চাপ হয়ে যাচ্ছে, কি কারণে? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন যে এই দীর্ঘ সময়ে আমার কাছে এমন কোনো 2 জন ঝগড়া করে আমার কাছে বিচারের জন্য আসে না এখন আর মানুষ, আমার কাছে আসে না। বলে কেন আসে না, আপনাকে ভয় পাওয়ার জন্য? বলে না, কোরআন শরীফে একটা আয়াত আছে, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের সীমানা, কথা বলবা এতটুক সীমানা, তুমি হাত উঁচু করবা সীমানা এতটুক, অন্যের অধিকার মানে তুমি কি করবা প্রত্যেকটা সীমানা আছে, তিলকা হুদুদুল্লাহ, সীমানা আছে। বলে এই মানুষগুলো তারা ইসলামের অধীনে আসার পরে তারা সেই সীমানাটা চিনে এবং ফালা তা'তাদুহা, তারা কোনো সীমা লঙ্ঘন করে না। যখন সীমা লঙ্ঘন করে না, ঝগড়া তো আর হয় না। কাজে বিচারালয়ে আমার বিচারপতি হয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। অথচ বাংলাদেশের বিচারকরা বিচার করতে করতে হাঁপিয়ে যান, স্তূপ হয়ে আছে। তো সেই রাষ্ট্রটা গঠন করতে হলে আমাদেরকে ভালো মানুষকে পাঠাইতে হবে। ভালো মানুষ যদি পর্যন্ত না পাঠাইতে পারবেন সংসদে, এই আশা আমরা করতে পারি না। আর সেটাকে আটকে রেখেছে হলো আমাদের এফপিটিপি সিস্টেমে, এমনভাবে আটকে রেখেছে ভালো মানুষ যাতে কোনোভাবেই সংসদে যেতে না পারে। গায়ের শক্তি, চোরাই টাকা, কালো টাকা হলে আপনি যেতে পারেন, আর ভালো মানুষদের কাছে পেশি শক্তিও নাই, কালো টাকাও নাই। জি, আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।